এই বিষয়টা হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশনের গ্যাপ থাকে, যেমন বাংলাদেশের যে কোটার বিষয়টা, এখানে আপনারা জানেন যে আমাদের 50% বেশি নারীদেরকে, টোটাল জনশক্তির 50% নারী। এই নারীদেরকে কোটার অন্তর্ভুক্ত করাতে নারী আমাদের মা বোনরা, আমাদের মেয়েরা, আমাদের বোনরা চাকরিতে একটা সুযোগ পাচ্ছে। তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী একটা সংখ্যা পার্সেন্টেজ আছে, তারাও পাচ্ছে। তারপরে আপনি দেখুন যে যেটা হচ্ছে প্রতিবন্ধী যারা আছে তারাও পাচ্ছে। আর মুক্তিযোদ্ধার কোটাটা, বিশেষ করে এই কোটাটা যে আসতে চাই সেটা হলো পাকিস্তান আমলে যখন ছিল তখন এই পূর্ব পাকিস্তানে কিন্তু আমাদের লোকজন খুব কম নিয়োগ। সেই ক্ষেত্রে দেশ যখন স্বাধীন হয় তখন এই পূর্ব পাকিস্তান অর্থাৎ এই বাংলাদেশের সকল লোক, তখন 100 জন লোকই আমাদের স্বাধীন বাংলাদেশের লোক নিয়োগ পায়। সেই ক্ষেত্রে এই 100 জন লোকের নিয়োগটা নিশ্চিত হয়েছে দেশ স্বাধীন হওয়ার ফলে। এবং যারা এটা বেশি সবচেয়ে বড় অবদান রেখেছে, জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের কথা বিবেচনা করে তখনকার সরকার মুক্তিযোদ্ধাদের জন্য এই যে 80% যে জেলা কোটা ছিল সেই 72 সালে, সেই তার মধ্যেই 30% সন্নিবেশন করেছে। এখন কোটার বিষয়ে অনেক ধরনের ইয়ে হয়। আর কোটা যখন না থাকে, যেমন ধরেন আমাদের মুক্তিযোদ্ধার কোটা পাওয়া যাচ্ছে না, তখন এইগুলো কিছু বিধিবিধান আছে যে তখন অন্য কোটার থেকে সেটা যেন পূরণ করা হয়। জেলাটা না পেলে সংশ্লিষ্ট বিভাগ থেকে করা হয়। যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আসলে কোটায় নিয়োগটা এখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। আপনারা জানেন, বিশেষ করে বিসিএস পরীক্ষায় আপনারা দেখবেন যে প্রিলিমিনারি পরীক্ষা যখন হয়, রিটেন পরীক্ষা যখন হয়, সবাইকে আবেদন করতে বলে যে আপনারা যারা কোটায় আছে আবেদন করেন। প্রত্যেকে কিন্তু কোটায় বলে, তারা কোটা, মুক্তিযোদ্ধা হোক, নারী হোক, ক্ষুদ্র নৃগোষ্ঠী হোক, প্রতিবন্ধী হোক, কোটাই হয়। কিন্তু পরীক্ষার সময় তখন প্রিলিমিনারি সবার সাথে একসাথে প্রতিযোগিতা করতে হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রিটেনে সবাই একসাথে প্রতিযোগিতা করে উত্তীর্ণ হতে হয়। ভাইভাতে জিজ্ঞেস করে যে আপনারা কারা কোটায় আবেদন করেন। তো এই পর্যন্ত তো তারা তাদের সবার সাথে প্রতিযোগিতাই করে আসছে। তাহলে ওই কোটার আসলে কি কোটাটা এটা কি একটা প্রহসন, না মানুষ ব্ল্যাকমেলিং করা, না মানুষের মাঝে এই কোটাটা আছে শুধু এটা করা? অদ্যবধি আপনারা যেহেতু জাতীয় বিবেক সাংবাদিক বৃন্দ দেখবেন যে এই ধরনের প্রয়োগের বিষয় বা এই বিষয়ে কি আপনারা পরিষ্কার করতে চান যে সরকার এটা পরিষ্কার করুক? অবশ্যই আমরা চাই, কারণ আপনারা দেখবেন যে কোটায় যারা আবেদন করে, সকল কোটায় আবেদনকারীরা, তাহলে তারা তার থেকে আমরা কোটায় আবেদন করেছি, তাহলে যারা কোটায় আবেদন প্রার্থী, যে কোটায়, তাহলে তাদের তো শুরু থেকে পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু তা তো হচ্ছে না। কিন্তু আবার যখন রিটেন আমরা প্রিলিমিনারি পাস করার পরে যখন যাচ্ছি, ভাইভাতে মৌখিক পরীক্ষাটা, যিনি মৌখিক পরীক্ষা নেন, এটা ওনার উপরে অনেক সময় নির্ভর করে, উনি পাস করাবেন না ফেল করাবেন, এরকম হতে পারে। এখানে যোগ্যতা, ভাইভা কিন্তু যোগ্যতার মূল মাপকাঠি ধরা যায় না। তা সেই ক্ষেত্রে কিন্তু যারা কোটায় চাকরি করেন তাদেরকে অনেক সময় এটাকে কি বলবেন আপনারা, এক্সট্রা সুবিধা দেওয়া না, এক্সট্রা তাদেরকে লাঞ্ছিত বা অপমানের শুনে আমরা অনেক সময় কথা বলি, কারণ তারা কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছে না। রিটেন এবং প্রিলিমিনারিতে সবাই সাথে প্রতিযোগিতা করে আছে, ভাইভাতে বলা হয়। তো সেক্ষেত্রে আবার ভাইভাতে আমরা দেখেছি যে ভাইভাতে পাস করার পরে মৌখিক পরীক্ষায় আসার পরেও ফেল করা। এই যে টোটাল প্রক্রিয়া, এই সার্বিক প্রক্রিয়া একটা স্বচ্ছতাও দরকার এবং একটা যথাযথ প্রক্রিয়া হওয়া দরকার। তাহলে আপনার সর্বশেষ এখন আশাটা কি? আপিল বিভাগ কি করবে আপনাদেরকে? আপিল বিভাগের কাছে আপনাদের প্রত্যাশা কি? প্রত্যাশা যে হাইকোর্ট যে রায় দিয়েছে, আগে যে পরিপত্রটা দিয়েছিল এটা অবৈধ ঘোষণা করেছে, তা আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে সেই পরিপত্র যে বাতিল হয়েছে, সেই পরিপত্র বাতিল যে নির্দেশনা আসছে ওই অনুযায়ী মুক্তিযোদ্ধার কোটা সর্বক্ষেত্রে প্রথম থেকে শুরু করে সর্ব জায়গায় বহাল যারা কোটা বিরোধী আন্দোলন করছে সে আন্দোলন আপনার কী হয়ে আসলে এটা আমরা কোটা বিরোধী বলতে চাই না, কারণ তারা অনেকেই জানেন না যে তারাও কোটার নেই। কারণ 64 ডিস্ট্রিক্টের লোক কেউ না প্রতিটা ডিস্ট্রিক্টে, সেই ক্ষেত্রে 100% লোকই কোটায় আবেদন করতে পারে, কারণ প্রত্যেকেই জেলা কোটায় আবেদন করতে পারে। আমি যদি ইন্ডিভিজুয়াল 50% নারী যদি থাকে, আমাদের সন্তানেরা, আমাদের বোনেরা, তারাও আবেদন করতে পারছেন কোটায়। তার মানে একটা দেশের জনগোষ্ঠীর 50% কোটায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% আছে কোটায়। তাহলে তারা কি না জেনে আন্দোলন করছে আপনি বলছেন? না, তাদেরকে যেভাবে বোঝানো বা তারা যেভাবে বুঝতে চাচ্ছে, কারণ কি আমরা কিন্তু এতদিন আপনারা জানেন যে বিগত সময় আন্দোলন হয়েছে, এই আন্দোলন তাদেরকে বোঝানো হয়েছে যে কোটা থাকলে তারা চাকরি পাচ্ছে।
আসলে যে আপনারা যারা আন্দোলন করেছেন নুরু বা তারাও কিন্তু সেই সময় পরীক্ষা দিয়েছিল, তারা কিন্তু প্রিলিমিনারিতেই পাস করেন। যারা আন্দোলনরত ছিল এই কোটার ইস্যুটা নিয়ে, তখন তারা তার পরবর্তীতে সমস্ত পরীক্ষা দিয়েছে, তারা প্রিলিমিনারিতে পাস করে না। সেখানেও তো অনেক মুক্তিযোদ্ধার সন্তানরা পাস করছেন, আপনারা পাস করছেন না। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছিলেন যে পরীক্ষা দিয়েছিলেন, উনি সেই পরীক্ষা অকৃতকার্য হয়েছিল। এটা যেহেতু আপনাদের মাধ্যমে যোগাযোগ মাধ্যমে আসলে কৃতকার্য হলে তা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কৃতকার্য হলে যে নেওয়া হয় না, মানে এই যে বিষয়গুলো সবাইকে কিন্তু সমানভাবে প্রতিযোগিতা করতে হয়। কিন্তু আপনারা জানেন যে এই আন্দোলন কিন্তু আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে, এখানে এর আগেও হয়েছিল। সেখানে হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে তাদেরকে ব্রিফ করা হতো, তখন আমাদের এই যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়েছিল। সাধারণ ছাত্রছাত্রীরা তো সাধারণভাবে তাদের চাকরি পায় বা তাদের লেখাপড়া করে, তারা চেষ্টা করে যে তাদের চাকরি চাওয়া, কিন্তু কোটায় তো তাদেরকে আটকায় না, বরং তো সাধারণরাও চাকরি পায় বেশি। নারী তো 50% সাধারণ, তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা সাধারণ, জেলায় যারা আছে সমস্ত লোক 100% লোকের জন্য উন্মুক্ত, এটাও সাধারণ। তো সুতরাং আমরা চাই যে জিনিসটা আছে সেটা সুন্দর স্বচ্ছভাবে হোক এবং এটার বাস্তবায়ন আসলে মুখে রেখে মানুষদের, আর যারা ছোট ছোট ছেলেমেয়েরা আন্দোলন করছে তাদের কাছে তাদেরও কষ্ট হচ্ছে, তারা বুঝুক আর না বুঝুক, যেভাবেই তাদের বলা হচ্ছে বা করছে তারা